আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। ঈদ পরবর্তী যাত্রায় তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিবা, সেকেন্ড টাইম দিয়ে নিজের জার্নিটাকে, নিজের ব্যর্থতাকে বুঝতে যাচ্ছ, তাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ ঈদ পরবর্তী সময়ে তুমি কিভাবে তোমার পড়াশোনাটাকে স্টার্ট করবা, কিভাবে সুন্দর করে নিয়ে যাবা, সেই টেকনিকগুলো তোমাদেরকে বলবো। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এই যে মাঝখানে দীর্ঘ সময় তোমাকে আসলে কি কি জিনিসগুলো ফেস করতে হবে সেগুলো তোমার সাথে আলোচনা করব। এবং আমাদের যে সেকেন্ড টাইম বেসটা আছে, এই বেসটার মধ্যে আসলে তোমাকে আমরা কিভাবে পড়াবো, কি কি জিনিসগুলো দিব, এগুলো তোমাদের একটু জাস্ট সারসংক্ষেপে বলবো। তো প্রিয় ভাইরা, তোমরা দ্রুত আমাদের সাথে যুক্ত হবা। আমার কথায় তোমরা কি স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা সেটা একটু আমাকে কমেন্ট করে জানাবা। এই যে দেখতে পাচ্ছি প্রিয় ভাইরা অনেকে যুক্ত হয়ে গিয়েছ, একটু দ্রুত সবাই আমাদের সাথে কানেক্ট হবা। আমরা তোমাদেরকে একবার সুন্দর মতো মানে একটা জিনিস কিভাবে গেইন করতে হয়, কিভাবে আসে, সেগুলো তোমাদের সাথে আলোচনা করব। ওকে, ইতিমধ্যে তোমরা অনেকে যুক্ত হয়ে গিয়েছ, একটু খেয়াল করো। প্রথমত বলে নেই যে আসলে সেকেন্ড টাইম জার্নির ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি যে এবারের পরীক্ষা এইচএসসি পরীক্ষাটা, বুঝছো, এইচএসসি পরীক্ষাটা তোমার হচ্ছে জুন মাসে হবে। কি মাসে হবে? জুন মাসে হবে। তো জুন জুলাইয়ের মধ্যে তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষা শেষ। এইচএসসি পরীক্ষা জুন জুলাইয়ের মধ্যে শেষ। এখন এইচএসসি পরীক্ষা যদি জুন জুলাইয়ের মধ্যে শেষ হয়ে যায়, পরবর্তী করণে কি? আমরা প্রায় সব সময় প্রতি বছরে দেখেছি যে জুন জুলাই অর্থাৎ এসএসসি পরীক্ষা শেষ হওয়ার 3 থেকে 4 মাস পর, কয় মাস পর? 3 থেকে 4 মাস পর হচ্ছে 3 থেকে 4 মাস পর হচ্ছে আমার অ্যাডমিশন টেস্ট হয়। এখন 3 থেকে 4 মাস পর যদি আমার অ্যাডমিশন টেস্ট হয়, তাহলে তাহলে ধরলাম আমি জুলাইয়ের মধ্যে আমার এসএসসি পরীক্ষা শেষ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তার মানে কি? তার মানে নভেম্বর মাস, ঠিক আছে? এই নভেম্বর মাস, এই মাসে তোমার হচ্ছে অ্যাডমিশন টেস্টে এবার হইতে পারে। এই বছর আগেই বলছিলাম যে এই বছর পরপর 2টা অ্যাডমিশন টেস্ট হবে, একটা জানুয়ারিতে হবে, একটা বছরের শেষ দিকে হবে। এটা একবার সত্য। আমরা যখন এই বছর ভর্তি পরীক্ষার যখন সার্কুলার প্রকাশিত হয়, যখন আমরা সেকেন্ড টাইম তোমার হচ্ছে জিপিএ মার্ক কমানোর জন্য আবেদন করি, তখন স্যাররা বলছিলেন যে এই বছর এমন একটা বছর, এই বছরের সম্ভাবনা সবচেয়ে বেশি যে এই বছরে 2টা অ্যাডমিশন টেস্ট হবে, একটা জানুয়ারিতে হবে আর একটা লাস্ট একবারে শেষ দিকে একটা হবে। বুঝতে পারছো? এ নিয়ে একটা ইঙ্গিত দিয়েছিলেন। তো প্রিয় ভাইরা, আমি আবার তোমাদের স্মরণ করে দিতে চাই, তোমরা যারা হেলাফেলা করতেছো, মানে মনোযোগ বসাতে পারতেছো না, আরে ভাই সেকেন্ড টাইম দিয়ে তুমি তো ভাবতেছো যে ভাই সেকেন্ড টাইম থেকে টপ পজিশন করা যায়, চান্স পাওয়া যায়, ভাই ফার্স্ট টাইমে হয় নাই, নানান কথা, নানান টেনশন, নানান চিন্তা তোমার মাথার মধ্যে করতেছে। এখন বিশ্বাস করো ভাই, তুমি যদি মানে হিম্মত থাকে, নিজের মধ্যে যদি বিশ্বাস থাকে, দূর বাটা, ওই পারছে আমি পারবো না কেন, ওই পারছে আমি পারবো না, আমি দেখাই দিব, আমি পেরে দেখাই দিব। বুঝতে পারছো? আমি পেরে দেখাই দিব। কেন পারবা? দেখো, তুমি প্রথম ফার্স্ট ইয়ার, তুমি যখন ফার্স্ট টাইমার ছিলা, তুমি অনেক পরিশ্রম করছো, ভাগ্য তোমার সহায় ছিল না। ভাগ্য তোমার সহায় ছিল না। সৃষ্টিকর্তা এরকম অহরহ আমাদের উদাহরণ দেখিয়েছেন যে অনেকের প্রথমবার হয় নাই, অনেকে প্রথমবার 5 নাম্বার তুলতে পারে নাই, পাস করতে পারে নাই, সেই শিক্ষার্থীরাই আবার ভালো মেরিট পজিশন নিয়েছে যে সেটা ফার্স্ট টাইমে পাস করতে পারে নাই। এটা কেন হইল? এরকম সিচুয়েশন কেন দেখায়? কারণ আমাদের বুঝায় যে আমরা একবার না পারলে আমাদের সামনে আরো পথ খোলা আছে, আরো পথ খোলা আছে। আর ওই যে একটা কথা আছে না, মানে সময়ের প্রতি বিশ্বাস রাখবা, সময়ের প্রতি বিশ্বাস রাখবা। প্রত্যেক বিলম্বরে একটা কি থাকে, ভিন্ন একটা উদ্দেশ্য থাকে। হয়তো তোমার প্রথমবার দেয়নি, বিলম্ব করছে, সেকেন্ড বার দিয়ে তোমাকে ভালো পজিশন দিয়ে খুশি করে দিবে, হবে না? হয়। তো প্রিয় ভাইরা, একটা শর্টকাট টেকনিকে আসি, যে এই জিনিসগুলা, এখন মনে করো তুমি সেকেন্ড টাইম যাত্রা শুরু করছো মানে তুমি ট্রাই করতেছো, চেষ্টা করতেছো। আজকে পড়ছো, আজকে 4 ঘন্টা পড়ার পরে আর ভাল লাগতেছে না, আর পড়তে মন চাইতেছে না। এখন কি করবা? এখন মনে করো একটু রিলস দেখি, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই। কার সাথে আড্ডা দিবা? তোমার বন্ধু বান্ধব চান্স পেয়ে গেছে, মনের মধ্যে কষ্ট লাগবে না? লাগবে। এখন তুমি ট্রাই করতেছো, ট্রাই করার পরে কি হবে?
ট্রাই করার পর তুমি ফেল হবা। প্রথমত তুমি কি হবা? ফেল হবা। তুমি একবার ট্রাই করছো, ফার্স্ট টাইমে ট্রাই করছো, তুমি ফেল হইছো, ফেল ফেল ফেল, তুমি ফেল হইছো, তুমি আবার ট্রাই করছো, তুমি আবার ট্রাই করছো, আবার ফেল হইছো, আবার ফেল হইছো। কিন্তু আলটিমেটলি গিয়ে এক সময় তুমি সাকসেস হবা। কি হবা? এখন তুমি ফেল হইতে 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 কি হবে? এক সময় সাকসেস হবা। কেন হবা? দেখে বুঝাই বলি। তুমি মনে করো ফার্স্ট টাইম, হ্যাঁ, এই ফার্স্ট টাইম তুমি ভর্তি পরীক্ষা দিয়ে তোমার বেসিক ক্লিয়ার ছিল না, তোমার বেসিক ভালো ছিল না, হ্যাঁ, তোমার বেসিক ভালো ছিল না, তোমার বেসিক দুর্বল ছিল, তুমি সুন্দর মতো কাজ করতে পারো নাই, অথবা হইতে পারে তুমি সময় কম পাইছো, কি পাইছো? সময় কম পাইছো, যার কারণে তোমার হয় নাই। অথবা হইতে পারে যে তুমি প্রথমবার বুঝে ওঠার আগে তোমার অ্যাডমিশন টেস্ট চলে আসছে। তুমি অ্যাডমিশন টেস্টটা কি, কতটুকু পরিশ্রম করতে হয়, কিভাবে পড়লে ভালো পজিশন করা যায়, এটা বুঝতেই, এটা অনেক শিক্ষার্থীর বুঝতেই 4টা মাস সময় চলে যায়। বিশ্বাস করো, আমরা তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, তো আমরা যখন দেখি তোমাদের মতো শিক্ষার্থীরাই আয়েশা বলে শেষ মুহূর্তে একটু আগে থেকে শুরু করতাম, আর 2টা মাস আগে থেকে শুরু করতাম, তাহলে ভালো রেজাল্ট করতে পারতাম। তোমাদের মধ্যে হয়তো অনেকেরই আফসোসটা আছে যে আমি যদি আর 2টা মাস আগে শুরু করতে পারতাম, হয়তো আমি আজকে ভালো পজিশনে নিয়ে পড়াশোনা করতে পারতাম। এরকম বিষয় তোমার মধ্যে অনেকের আছে। ওকে, তাহলে কি বলছি? এই যে 4টা মাস আগে তোমাকে বসতে হবে। তো তুমি ট্রাই করতেছো, তুমি ফেল হবা। আবার বলতেছি, তুমি ট্রাই করতেছো, ফেল হবা, এটা তোমাকে ধরে নিতে হবে। তুমি প্রথমবার সাকসেস হবা না। প্রথমবারে দিয়ে অনেক শিক্ষার্থী সাকসেস কম হয়। আর এইবারে একটু রেশিওটা বলি। এবারে অ্যাডমিশন টেস্টের মধ্যে, বুঝছো, অ্যাডমিশন টেস্টের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড টাইমার শিক্ষার্থী চান্স পাইছে। এবার সর্বোচ্চ সংখ্যক সেকেন্ড টাইম শিক্ষার্থী চান্স পাইছে। পাশাপাশি তোমার হচ্ছে এই সেকেন্ড টাইমের মধ্যে ডি ইউনিট যেটা আছে, তোমার জানো এই ডি ইউনিটের মধ্যে একটা শিক্ষার্থী ফার্স্ট হয়েছে, আফসানা নাম। হ্যাঁ, এই আফসানা তোমার হচ্ছে, এই আফসানা ডি ইউনিটে ফার্স্ট হয়েছে। কি হয়েছে ভাই? ডি ইউনিটে ফার্স্ট হয়েছে। এই ডি ইউনিটে ফার্স্ট হওয়া শিক্ষার্থীটাই তোমার হচ্ছে সেকেন্ড টাইমার। কি ভাইয়া? সেকেন্ড টাইমার। এই শিক্ষার্থীরা সেকেন্ড টাইমার। কারণ এই শিক্ষার্থীর 3 নাম্বার কাটা গেছে, কাটা যাওয়ার পরও তার পজিশন ফার্স্টে চলে আসছে। এবং শুধু এটা না, যিনি সেকেন্ড হয়েছেন, কি হয়েছে ভাই? যিনি সেকেন্ড, বুরহান, যিনি সেকেন্ড হয়েছে ডি ইউনিটের মধ্যে, সে শিক্ষার্থীও সেকেন্ড টাইম। সে শিক্ষার্থী অবাক হবা যে সেকেন্ড হয়েছে, সেকেন্ড টাইমার, এই শিক্ষার্থী ফার্স্ট টাইমে চান্স পায়নি। ফার্স্ট টাইমে সে চান্স পায়নি। ফার্স্ট টাইমে চান্স না পাওয়ার কারণে সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার এখানে আবার কি করে? সেকেন্ড টাইম অ্যাপ্লাই করে, সেকেন্ড টাইম পরীক্ষাতে সেকেন্ড হয়। তাহলে তার এটা মেসেজ দেওয়া, এই দুজন থেকে আমরা এটা শিক্ষা পাই। পাশাপাশি আর বলে রাখি, এই অপশন হচ্ছে তোমরা যারা সেকেন্ড টাইম গোল্ডেন বেচের শিক্ষার্থী, তোমরা যারা এই বেচের মধ্যে আছো, এই বেচের শিক্ষার্থী ছিল এই অপশনে। বুঝতে পারছো? এই অপশনে সেকেন্ড টাইম পুরোটাই একবারে শুরুর দিক থেকে শুরু করে, আমরা যখন বেস স্টার্ট করি তখন থেকে শুরু করি। অর্থাৎ সে আমাদের সাথে প্রায় 8-9 মাস লেগেছিল আমাদের সাথে। এই আফসানা আমাদের সাথে 8-9 মাস লেগেছিল। এই একবারে বেচ যখন শুরু করি, একবার শুরুর দিকে শিক্ষার্থী ছিল, একেবারে অ্যাডমিশন শেষ পর্যন্ত লেগেছিল, সে একবারে মানে ফার্স্ট পজিশন নিয়ে ফেলছে। তো এটা পসিবল। হ্যাঁ, তুমি ভাবতেছো যে ভাইয়া এটা কখনো সম্ভব কিনা হবে, তবে তোমাকে বিশ্বাস রাখতে হবে, মাঝে মধ্যে তোমার এরকম হবে। আরে ভাই, আমরা তো মানুষ, আমরা তো এরকম না যে আমাদের সবসময় স্টেমিনা থাকবে, সবসময় মানে মোটিভেটেড থাকবে, এরকম না। আমরা ভেঙে পড়বো মানুষের একটা কটূক্তি শুনে। তুমি এনার্জেটিক ভাবে পড়তেছো, পড়াশোনা করতেছো, সুন্দর পড়াশোনা করতেছো, হুট করে তোমার মাথায় একটা শব্দ আসছে, তোমাকে হেয় করে কথা বলছি, কেউ তোমাকে পাত্তা দেয় নাই, তোমার কথা গুরুত্ব দেয় নাই, তোমার কি লাগবে? হীনমন্যতা ভোগবা, ভালো লাগবে না, ডিমোটিভেট হয়ে যাবা। আমরা তো মানুষ, আমরা রক্ত মাংসের মানুষ, আমরা এরকম হব স্বাভাবিক। আবার আমরা কি হবো? আবার মোটিভেটেড হবো, আবার পড়াশোনা শুরু করতে হবে আমাদেরকে। কারণ আমাদের লক্ষ্য সাকসেস। এই জায়গায় দায়িত্ব হবে আমাদেরকে, এই জায়গায় দায়িত্ব হবে। এই জায়গায় যেমন আফসানা পারছে, এই জায়গায় যেমন বুরহান পারছে, এবার এই জায়গায় তোমাকে পারতে হবে, তোমাকে এই পজিশনে নিতে হবে। তুমি এই পজিশন না পারো, এই পজিশনে আশেপাশে থাকো, চেষ্টা করো, চেষ্টা করতে তো নিষেধ নেই, তুমি চেষ্টা করো, প্রিয় ভাই, তুমি চেষ্টা করো। ওকে, এখন একটু বলে দিই আমাদের যে সাধারণ জ্ঞানের একটু শীট গুলো তোমাদেরকে দেখাই আমি। আমাদের যে সাধারণ জ্ঞানের শীট গুলো আছে, এই শীট গুলো তোমাদেরকে একটু দেখাবো আমি। যেমন দেখো, এই একটা শীট আমার কাছে আছে। এই শীটটা হচ্ছে লেকচার 1 আর 2। অর্থাৎ এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবার যে শিক্ষার্থীরা সেকেন্ড টাইম গোল্ডেন বেচের মধ্যে থাকবা বা যুক্ত হবা, তাদেরকে প্রত্যেককে আমরা শীট দিব। এখন তোমাকে একটু ডেমো দেখাই দাও। শীট গুলো তৈরি করছি আমরা। এই শীট গুলির মধ্যে
একেবারে একটু বড় করলে দেখা যাবে। দেখো এখানে লেখা আছে তোমার শীটের এর মধ্যে লেখা আছে যে প্রথমে লেখা আছে লেকচার 1, হ্যাঁ লেকচার 1 ইনস্ট্রাক্টর নাম লেখা আছে, পাশাপাশি নিচের মধ্যে সুন্দর দেখা আছে প্রথম ভূগোল সুন্দর মতো পৃথিবীর মানচিত্র সম্পর্কে জ্ঞান দেওয়া আছে, মানচিত্র কিভাবে বসতে হলে মানচিত্র সম্পর্কে যেই বেসিক নলেজ গুলো আছে এই সম্পর্কে সবগুলো ইন ডিটেলস এখানে লেখা আছে। এই শীটটাই তোমাদেরকে আমরা দিব, এই শীটটা দিব, পাশাপাশি একটা কোশ্চেন ব্যাংক দিব, যেটা আমাদের সাধারণ কোশ্চেন ব্যাংক গত বছর তোমরা দেখছো হয়তো, এই কোশ্চেন ব্যাংকটা দিব তোমাদেরকে, পাশাপাশি হচ্ছে একটা স্টাডি প্ল্যান দিব, আমরা হচ্ছে লেকচার শিট গুলো দিব। এটা হচ্ছে 1 নাম্বারটা, তোমাকে পুরোটা দেখা আমি একটু কষ্ট করে। এই যে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ ভাইয়া, এখানে যেই তথ্যগুলো তুমি দেখতে পাচ্ছ এগুলো সব থাকবে এখানে দেওয়ার পরে। দেখো সুন্দর মতো বক্স করে দেওয়া আছে, মহাদেশ সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে এখানে। এর পাশাপাশি আমি নিচের দিকে আসি, দেখো পৃথিবীর বিভিন্ন অঞ্চল দেওয়া আছে এখানে, এবং বিশেষ কিছু অঞ্চল যেমন গোল্ডেন ক্রিসেন্ট, ইকোনমিক্যাল সুপার, 3 টাইগার্স, এই অঞ্চলগুলো এখানে দেওয়া আছে। পাশাপাশি 7 সিস্টার সম্পর্কে তথ্য বলা আছে এখানে দেওয়া আছে। এই তো ভাইয়া, তো এই জিনিসগুলো ধূমকেতু সম্পর্কে জ্ঞান দেওয়া আছে, ইন ডিটেলস দেওয়া আছে। এগুলো সে 1 আর 2 লেকচার 1 আর 2 এর শীট গুলো এটা। পাশাপাশি লেকচারের পড়া শেষ হওয়ার পর এখন তো প্র্যাকটিস লাগবে না, প্র্যাকটিস করবে না, প্রত্যেকটা শীটের শেষে তুমি হচ্ছে শীটের পড়াগুলো শেষ করার পরে সবগুলো এখানে ইন ডিটেলস দেওয়া আছে। ইন ডিটেলস তোমার হচ্ছে কোশ্চেন সলভ করবা, হ্যাঁ তোমার প্র্যাকটিস করার জন্য এখানে সুন্দর মতো কোশ্চেন গুলো এখানে ইনক্লুড করা হয়েছে। তুমি সুন্দর মতো পড়বা, হ্যাঁ সুন্দর মতো তুমি দেখবা। তো তোমাদেরকে দেখানোর জন্য বললাম। আমি যদি আরেকটা দেখাই, এটা হচ্ছে 3-4 হয়তো, হ্যাঁ এটা তো 3-4 এরটা লেকচার 3 আর 4 এর মধ্যে যেটা আছে এটা তোমাদের দেখাই। দেখো এটা হচ্ছে এটাও একই অবস্থা, একইভাবে শীত তৈরি করাই হবে। পৃথিবীর বিভিন্ন অন্তরীপ দেওয়া আছে, পৃথিবীর কয়েকটা উল্লেখযোগ্য নদী আছে এবং তার উৎস এবং তাদের পতন কোথায় হয়েছে এগুলো স্পষ্ট করে এখানে বর্ণনা করা আছে। নদী সংক্রান্ত তথ্য, পর্বত হচ্ছে এভারেস্ট বিজয় সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এখানে। মানে জাস্ট এই বিষয়, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে 3 আর 4 অর্থাৎ লেকচার 3 আর 4 এর মধ্যে, সাধারণত লেকচার 3 আর 4 এর মধ্যে যেই টপিক গুলো পড়াবো এগুলো আগে উল্লেখ করা হয়েছে, আগে বলা হয়েছে যে এই টপিকের মধ্যে, এই লেকচারের মধ্যে আমরা এই টপিক গুলো পড়াবো, যেমন মহাসাগর, আয়তন, গভীরতা, সাগর, উপসাগর, গুরুত্বপূর্ণ দ্বীপ, তারপর হচ্ছে পৃথিবীর উল্লেখযোগ্য দ্বীপ সমূহ, এই জিনিসগুলো আমরা পরবর্তী শীটগুলোর মধ্যে সুন্দর মধ্যে স্পষ্ট করে বর্ণনা হয়, যাতে তুমি প্রথমে দেখে বুঝতে পারো যে এই টপিকের মধ্যে, এই লেকচারের মধ্যে আমরা কি কি টপিক গুলো আছে। জাস্ট এটা তোমাকে বুঝাইলাম। ওকে, এখন আমি একটু পড়ায় ফিরি, হ্যাঁ আমরা একটু পড়ায় ফিরবো। পড়ায় ফিরে তোমাকে একটু দেখানোর চেষ্টা করবো যে ভর্তি পরীক্ষা আসলে কিরকম কোন ধরনের কোশ্চেন গুলো সবচেয়ে বেশি ধরনের হয়ে থাকে আর কি। খেয়াল করো, আমার কাছে একটা প্রশ্ন আছে এরকম, এই প্রশ্নটা বিগত অনেক বছর আসছে, আবার তোমাদের একটু করলাম, এখানে একটু আসছে। প্রিয় ভাইরা দেখো, আমাকে একটু বলো যে এখানে যেটা দেওয়া আছে, এই প্রশ্নটা দেওয়া আছে, কি বলছে, মাছছান্নায় বলতে আসলে আমরা কি বুঝি, হ্যাঁ প্রিয় ভাইরা বলো তো, মাছছান্নায় বলতে আসলে আমরা কি বুঝি। দেখবা সম্রাট শশাঙ্ক, বুঝছো, এই শশাঙ্ক যাকে বলা হয় রাজাধিরাজ, হ্যাঁ রাজাধিরাজ বলা হয়, এই শশাঙ্ক, এই ভদ্রলোক, এই রাজা প্রথম কি করছে জানো, এই রাজার সময়, এই রাজার মৃত্যুর পরে রাজা শশাঙ্ক গৌর বংশ, কি বংশ ভাইয়া, গৌর বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। এই শশাঙ্ক উনি মারা যাওয়ার পরে, মানে সপ্তম শতাব্দী থেকে অষ্টম শতাব্দীর মাঝখানে, এই সময়টার মধ্যে তোমার একটা কি হয়, অরাজকতা সৃষ্টি হয়, বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যেমন মনে করো বাংলাদেশ শেখ হাসিনা পালায় যাওয়ার পরে এটা কি হয়েছে, যখন সরকার ছিল না 3 দিন, ওই 3 দিন একটা বিশৃঙ্খলা ছিল, ঠিক ওইটাকে আমরা কি বলি, ওইটাকে বইয়ের ভাষায় বলা হয় মাছছান্নাই, অর্থাৎ অন্যায়, ব্যভিচার, ছোট মাছ বড় মাছকে খেয়ে বলা, এরকম একটা অত্যাচার বেড়ে গেছিল। এই যে এটা হয়ে যাওয়ার পরে এটা বলতে কি বোঝায়, এটা বোঝায় যে আইন শৃঙ্খলাহীন অরাজকতা অবস্থা, মানে অরাজকতাহীন অবস্থাকে আমরা কি বলি, মানে মাছছান্নাই বলি। তো প্রিয় ভাইরা, আমি যদি আর একটু শর্ট করে বলি, হ্যাঁ এটা রাজা শশাঙ্কের সময় তোমার হচ্ছে এই জিনিসটা হয়েছিল। এই তো ডি নাম্বার তোমার তো অলরেডি বলে ফেলছো ভাইরা। ওকে ঠিক আছে ভাই, এখন আমি একটু দেখাই, দেখো সুন্দর মতো ব্যাখ্যা দেওয়া হয়েছে এখানে, কি কি জিনিসগুলো আছে, কি কি জিনিসগুলো হয়েছে। প্রচলিত অর্থে মাছছান্নাই বলতে আমরা অরাজকতা অবস্থা বোঝাই,
এটা আমাদের প্রশ্ন ব্যাংক যেটা তোমরা পড়বা, সাধারণ প্রশ্ন ব্যাংক যেটা পড়বা, এটার মধ্যে তোমরা সুন্দর মতো ব্যাখ্যা সহকারে পাবা ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, এগুলো পেয়ে যাবা তোমরা। আমি তার পরবর্তী প্রশ্নটা দেখাই। যেমন একটা প্রশ্ন হচ্ছে কি, কে সর্বপ্রথম সংস্কৃত থেকে ফার্সি ভাষায় উপনিবেশক, হ্যাঁ উপনিষদ অনুবাদ করেন, একটা বই আর কি অনুবাদ করেন। জাস্ট এটা হচ্ছে কি, এটা হচ্ছে দ্বারা শিকর, জাস্ট মনে রাখবে, এটা এক বছর প্রশ্ন আসছিল আর কি, এটা কোন একটা বছর আসছিল প্রশ্নটা, টাচ করে রাখলাম, একটু দেখবা আর কি। ওকে ভাইয়া, তাহলে আশা করি এটা বুঝতে পারলাম তোমাদেরকে। এরপর একটু দেখি, এরপরে খেয়াল করো, এখানে একটা প্রশ্ন আছে, যে নদীতে জোয়ার ভাটা হয় না, এটা তোমরা অনেকেই জানো, অনেকে শিখছো, শিখে ফেলছো। দেখো আমি যদি একটু শর্ট করে বলি, এই 3 নাম্বার কোশ্চেনটা এবছর ভর্তি পরীক্ষায়, যেমন জানুয়ারিতে যেটা ভর্তি পরীক্ষাটা হইলো, এখান থেকে নদ নদী থেকে, বুঝছো, নদ নদী থেকে পরীক্ষার প্রশ্ন আসছে। পাশাপাশি বিখ্যাত উক্তি থেকে পরীক্ষা প্রশ্ন আসছে, বিখ্যাত উক্তি, বিখ্যাত উক্তিগুলো, যেমন একটা প্রশ্ন আছে দিল্লি লাড্ডু হে, এটা প্রশ্ন ছিল না ওরকম। তো এই যে দেখবা এরকম বিভিন্ন উক্তি থেকে প্রশ্ন থাকে, নদী থেকে প্রতি বছর প্রশ্ন থাকে, পাশাপাশি জনপদ থেকে প্রশ্ন থাকে, জনপদ। এই জিনিসগুলো আমি পরবর্তী তোমাকে দেখাবো, আর ধারাবাহিকভাবে আস্তে আস্তে ডে বাই ডে তোমাদেরকে দেখাবো, তখন তোমরা সুন্দর মতো এগুলো দেখবা, বলার চেষ্টা করবা, ঠিক আছে। দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে গোমতী নদী ভাই। হ্যাঁ, যে নদীতে জোয়ার ভাটা হয় না, এটা হচ্ছে কুমিল্লার গোমতী, যেটাকে আমরা কি বলি, কুমিল্লার দুঃখ বলি। কি বলি? কুমিল্লার দুঃখ বলি। জাস্ট তোমাদের কিছু দেখাই। এখানে বলা হয়েছে এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হচ্ছে হালদা নদী, যেটা চট্টগ্রামে। যেটা কোথায় বেয়া? যেটা চট্টগ্রামে। এবং এই হালদা নদীর উৎপত্তি হচ্ছে খাগড়াছড়িতে। কোথায় বেয়া? খাগড়াছড়ি, খাগড়াছড়িতে, বুঝছো? এই হালদা নদীর উৎপত্তি হচ্ছে কোথায়? খাগড়াছড়ি থেকে উৎপত্তি। হালদা নদী হচ্ছে এশিয়ার, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বৃহত্তম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র। ওকে, বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী, যেটা কোথায়? সেটা চট্টগ্রাম, সেটা চট্টগ্রামের মধ্যে। আবার দেখো, যে নদীতে জোয়ার ভাটা হয় সেটা হচ্ছে গোমতী নদী, যেটা কোথায়? কুমিল্লাতে। কোথায় বেয়া? ওটা হচ্ছে আমার কুমিল্লাতে, মনে রাখবা, সুন্দর মধ্যে ব্যাখ্যা সহ পড়ে ফেলবা, ব্যাখ্যা সহ পড়ে ফেলবা। দেখো তোমার কাছে যখন প্রশ্ন পাবা, যেমন এক প্রশ্ন ছিল কি, এখানে এখানে ছিল প্রশ্ন ছিল ভাইয়া, এখানে প্রশ্ন ছিল কি, সরি, এখানে ছিল কোন নদীতে জোয়ার ভাটা হয় না। এখন নদী সংক্রান্ত প্রশ্ন আসছে না, এখানে কিন্তু নদী সংক্রান্ত প্রশ্ন হয়েছে। এখন যেহেতু নদী সংক্রান্ত প্রশ্ন হয়েছে, নদী রিলেটেড যে তথ্যগুলো তোমার সাথে ভাসে, মাথার মধ্যে আসে, তুমি আরেকবার রিভিশন দিবা, আরেকবার পড়ে ফেলবা। কারণ এগুলো যদি পড়ে ফেলো, তাহলে তুমি পরবর্তী আর ভুলবা না, আর সমস্যা হবে না, ঠিক আছে। এবার পড়ে ফেলবা। পরে দেখো, পরে খেয়াল করো, বাংলাদেশের একমাত্র বিদ্যুৎ উৎপাদন সক্ষম নদী হচ্ছে কর্ণফুলী, এবং বাংলাদেশের ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম হচ্ছে নাফ নদী। এই নাফ নদীর নাম অনুসরণ করেই কিন্তু চট্টগ্রামের কক্সবাজার জেলার একটা উপজেলার নাম হচ্ছে টেকনাফ। ওই টেকনাফের নামকরণ করা হয়েছে নাফ নদীর নাম অনুসারে, ঠিক আছে। এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী 7টা। কয়টা? আন্তঃসীমান্ত নদী মানে কি? আন্তঃসীমান্ত মানে হচ্ছে যে নদীগুলো সীমান্তবর্তী নদী, অর্থাৎ যে নদীগুলোর সাথে অন্য একটা দেশের কি আছে, সংযোগ আছে, এরকম নদী কয়টা? 57টা। কয়টা ভাইয়া? 57টা। তার মধ্যে দেখাচ্ছে 54টা আর 3টা। ওকে, পরে দেখেন, যেমন একটা লাইন কি বলছে ভাইয়া, একটা লাইন বলছে ম্যাকমোহন লাইন। এই ম্যাকমোহন লাইন কোন সীমান্তকে চিহ্নিত করে? কোন সীমান্ত চিহ্নিত করে? মনে রাখবা, এখন বর্তমান সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভারত চীন। এই ম্যাকমোহন লাইনটা হচ্ছে কোথাকার? ভারত আর চীন। ভারত আর চীনের তোমার হচ্ছে এই লাইনটাকে আমরা বলে থাকি ম্যাকমোহন লাইন, ঠিক আছে। ম্যাকমোহন লাইন, জাস্ট এটা মনে রাখবা। আমি জাস্ট তোমাদেরকে সামারি দেওয়ার জন্য আসছি, গাইডলাইন দেওয়ার জন্য আসছি। আমি শেষ মুহূর্তে 2টা কথা বলি তোমাদেরকে, তোমরা সুন্দর মতো শোনো, আমি শেষ করে দেবো। হ্যাঁ, আমি শেষ করে দিব, জাস্ট মনোযোগ করে শোনো। প্রথমত হচ্ছে তোমাকে মানে কনফিডেন্স থাকতে হবে, আত্মবিশ্বাস। আত্মবিশ্বাস থাকতে হবে। এই আত্মবিশ্বাসটা থাকলে তুমি হচ্ছে ভালো মতো পারবা, কিছু করতে পারবা। তোমাকে বিশ্বাস করতে হবে, আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব এবং চান্স পাবো। আমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পাবো। আমি প্রথমবার পাইনি, আমার ভুল ছিল। কি কি ভুল ছিল এটা তুমি নোট ডাউন করবা। তাহলে প্রথম কি থাকতে হবে? আত্মবিশ্বাস থাকতে হবে। দ্বিতীয়ত হচ্ছে প্রথমবারের ভুলগুলো কি করতে হবে? প্রথমবারের ভুলগুলো তোমাকে ক্রস দিতে হবে। দেখো, প্রথমবারের ভুলগুলো দ্বিতীয়বার করা যাবে না। প্রথমবারের ভুলগুলো দ্বিতীয়বার করা যাবে না। প্রথমবার কি ভুল করছো?
প্রথমবার তুমি ভুল হইতে পারে এরকম, তোমার বেসিক ভালো ছিল না, বেসিক তোমার স্ট্রং ছিল না, এটা একটা ভুল। বেসিক ভালো ছিল না। পর আরেকটা ভুল কি হইতে পারে, যথেষ্ট সময় ছিল না। তুমি যদি এখন থেকে সেকেন্ড টাইম প্রিপারেশন শুরু করো, তোমার হাতে কিন্তু সময় আছে না? আছে। এখন তুমি যদি এখন শুরু না করো, একেবারে লাস্ট মোড থেকে সেকেন্ড টাইম ফার্স্ট টাইমের সাথে শুরু করো, তো লাউ আর কত তো সেম হয়ে গেল আগের মতো। তো একই ভুল কিন্তু তুমি আবার রিপিট করতেছো, এটা করা যাবে না। তো বেসিক ভালো করতে হবে, বেসিকটা ভালো করতে হবে। হ্যাঁ, এখন তো সময় আছে, এখন তো শুরু করতে হবে, এখন তো শুরু করতে হবে। পাশাপাশি খালি শুধু পড়লেই হয় না, কৌশলগতভাবে পড়াশোনা করতে হয়, ধারাবাহিকতা বজায় রাখতে হবে। মনে করো তুমি একদিন 10 ঘন্টা পড়লা, ওরে বাপরে বাপ, একদিন 10 ঘন্টা পরে ফাটাই ফেললা, কিন্তু 10 ঘন্টা আজকে পড়ার পরে আগামী 2 দিন তুমি বইয়ের সামনেই যাও নাই, বই টাচই করে নাই, বই পড়ো নাই, তাহলে কিন্তু হবে না। তাহলে এই পড়া কিন্তু সিস্টেম, এই পড়ার দরকার নেই, এই পড়ার দরকার নাই। তুমি আজকে 2 ঘন্টা পড়ছো, সমস্যা নাই। 2 ঘন্টা পড়ছো, কোনো সমস্যা নাই। 2 ঘন্টা পড়ছো, আগামীকালকে তুমি 3 ঘন্টা পড়ছো, তারপর তুমি 2 ঘন্টা পড়ছো, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে এখানে, তুমি 10 ঘন্টা একদিন পড়ার পরে আগামী 3 দিন তুমি বইয়ের সামনেই যাও নাই, এটাই সমস্যা। এটা করা যাবে না। তার মানে আমি তোমাকে বোঝাতে চাইছি যে কনসিস্টেন্সি তুমি যদি ধরে রাখতে পারো, ধারাবাহিকতা তুমি ধরে রাখতে পারো, তাহলে তোমার জয় নিশ্চিত, তুমি ধরে রাখতে পারো। তাহলে প্রথম উপায় কি বলছি, প্রতিদিন তোমার সংখ্যা পরিমাণটা কম হোক, 2 ঘন্টা হোক, 3 ঘন্টা হোক, সমস্যা নাই, 3 ঘন্টা হোক, তুমি 3 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা করে এভরিডে একটু একটু করে পড়বা। তুমি যদি গ্যাপ দাও, তাহলে তোমার বাস আমাদের সাবকনসিয়াস মাইন্ড আমাদের সিগন্যাল দেয় যে আমার দ্বারা হবে না, তুই পিছিয়ে পড়ে গেছিস, তোর দ্বারা হবে না, এরকম সিগন্যাল দেয়। তো প্রিয় ভাইরা, জাস্ট তোমাকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে তোমার হচ্ছে এরকম ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে প্রথম কি বলছি ভাইয়া, প্রথম বলছি তোমাকে কনফিডেন্স থাকতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব। দ্বিতীয় কথা হচ্ছে, প্রথমবার যে ভুলগুলো করছো তুমি, এগুলো রিপিট করা যাবে না, এগুলো করলে হবে না। হ্যাঁ, তোমার কি কি ভুলগুলো ছিল এগুলো নোট ডাউন করে ফেলো, যে আমি প্রথমবার এই ভুলগুলো করছি, এই সমস্যাগুলো আমার ছিল, এগুলো আমি ফেস করতে হয়েছে আমাকে। দ্বিতীয়বার যাতে অ্যাডমিশন শুরু করার আগে, প্রিপারেশন শুরু করার আগে এগুলো যাতে ফেস করতে না হয়, এগুলো আগে সমাধান করতে হবে। তৃতীয় কথা হচ্ছে, তোমার হাতে এখন যথেষ্ট সময় আছে, এনাফ সময় আছে। তুমি চাইলে বি ডি সি 3টে ইউনিটের প্রিপারেশন নিতে পারো, আবার তুমি চাইলে একটা ইউনিটের প্রিপারেশন নিতে পারো ভালো করে, সমস্যা নাই। তুমি যে একটা ফোকাস করো যে আমি এই ইউনিটে পরীক্ষা দিব, ইউনিটে পরীক্ষা দিলে আমি এই ইউনিটের মধ্যে টপ রেজাল্টটা করবো আমি। আসলে যে পসিবল, প্রমাণ পাইছো কেমনে পসিবল, সেকেন্ড টাইমে দিয়ে ফার্স্ট হয়ে যাচ্ছে, অথচ সে শিক্ষা ফার্স্ট টাইমে পারেই নেই, চান্সই পাই নাই। সম্ভব ভাইয়া, সম্ভব। জাস্ট মনোবল রাখতে হবে, দৃঢ়তা রাখতে হবে যে আমি পারবো, আমার দ্বারা সম্ভব, তাহলে দেখবে ইনশাল্লাহ পারবা। তো প্রিয় ভাইরা, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, আজকে থেকে শুরু করে আমার ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত আমরা তোমাদের সাথে সংযুক্ত হব। ধারাবাহিকতা বজায় রেখে সামনে গুচ্ছের পরীক্ষা আছে, গুচ্ছের পর থেকে আমাদের সেকেন্ড টাইম বেচের মূল ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। গুচ্ছের পর থেকে আমরা সেকেন্ড টাইম বেচের মূল ক্লাস শুরু করব, তখন থেকে একেবারে এই বিষয় এক পদ্ধতি ক্লাস কন্টিনিউয়াসলি চলবে, একবার লাগামহীন, বিরতিহীন চলবে। একদিন ক্লাস, একদিন পরীক্ষা, তারপর দিন এই মেগা মডেল টেস্ট, তারপর দিন উইকলি মডেল টেস্ট। ওরে বাপরা, নানান প্রেশার থাকবে তোমার কাছে। একটা সপ্তাহের মধ্যে কি হবে, ক্লাস হবে, রেগুলার এক্সাম হবে, পাশাপাশি রেগুলার এক্সামের পাশাপাশি উইকলি মডেল টেস্ট হবে, তারপর হচ্ছে মেগা মডেল টেস্ট হবে। এগুলো দিতে দিতে তুমি শেষ, তোমাকে জাস্ট লেগে থাকতে হবে। আমরা যা দিচ্ছি তুমি খালি নিবা, নেওয়ার মাধ্যমে আর দেওয়ার মাধ্যমে, গ্রহণ করার মাধ্যমে তুমি দেখবা এক পর্যায়ে চলে আসতে পারছো। উইকলি মডেল টেস্ট নিব ফার্স্ট সেকেন্ড থার্ড বার, যেমন আমরা আফসানা যখন ফার্স্ট হয়, তখন আফসানের বাসা আমরা গিয়েছিলাম, উইকলি মডেল শেষে ফার্স্ট হয়েছিল একবার, তাকে আমরা পুরস্কার দিয়ে আসছি। হয়তো তোমার ভাগ্য এরকম থাকতে পারে, তোমার বাসা যাবো, তোমাকে পুরস্কার দিব, তুমি হয়তো আবার ছবিতে বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়ে গেছো, তখন আবার তোমাকে পুরস্কার দিতে যাবো। এটা বললাম, এটা হয়েছে কিন্তু এবার কিন্তু হয়েছে। তো প্রিয় ভাইরা, তোমরা ভালো থাকবা, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, মনে রাখবা আর আত্মবিশ্বাসী থাকবা যে আমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমার দ্বারা সম্ভব, যে করে হোক যেভাবে হোক আমি চান্স পাবো। আমাকে পেতে হবে বিশ্ববিদ্যালয়ে যদি একটা আসন থাকে, ওই একটা আসন আমার হবে। এই হিম্মত, এই বিশ্বাস রাখতে শুরু করো ইনশাল্লাহ। আমরা তোমাদের সাথে আছি, আমাদের সেকেন্ড টাইম বেচে এখন থেকে শুরু করে একবারে অ্যাডমিশন এক পর্যন্ত থাকবে ইনশাল্লাহ। আমাদের আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, আল্লাহ যদি আমাদের হায়াত দিয়ে রাখেন, আমরা ইনশাল্লাহ তোমাদের সাথে থাকবো। তোমরা ঘাবড়ে যেও না, তোমরা লেগে থাকো, ইনশাল্লাহ আমাদের জয় হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।